Your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. And once again, ladies and gentlemen, United Flight 1017 to Calgary is closing doors in 1 minute. এটা তারা কিভাবে বলতে পারে? ভাড়া বাড়ি হয়েছে তাতে কি হয়েছে? ফ্রি তো থাকি না, বাড়িওয়ালা দয়া তো থাকি না, ভাড়া দিয়েই থাকি, তাই না? এত রাতে আমি কোথায় যাব? বাস, ট্রেন, ফেরি সবকিছু বন্ধ। আশ্চর্য ব্যাপার, নিজের ঘরেই যদি থাকতে না পারি অন্য কে জায়গা দেবে বল? মা কি কাঁদছে? তুই একটু শান্ত কর। যত রাতই হোক আমি দারোয়ান চাচাকে ম্যানেজ করে বাড়ি আসছি, ঠিক আছে? তুই ফোনটা খোলা রাখিস। আচ্ছা আচ্ছা। কিরে, মন খারাপ? বাবা, কোভিড আতঙ্কে বাড়িওয়ালা আমাকে বাসার ভেতরে ঢুকতে দিতে রাজি হয়নি। রাতের অন্ধকারে লুকিয়ে বাসায় ঢুকেছি। মানুষের তো হৃদয়হীন কেন বাবা? ভীষণ অসহায় লাগছে। এখন তো অনেক রাত, ঘুমানোর চেষ্টা কর। ঘুম আসছে না বাবা। এদিকে আয়, তোর মাথায় হাত বুলাই দিচ্ছি। শর্ত হলো তোর ফোনে ইউটিউবে আমার পছন্দের গান শোনাতে হবে। মাথায় হাত বুলিয়ে দিতে হবে না, তোমার পছন্দের গান শোনাচ্ছি। কার গান প্লে করব? রফি নাকি হেমন্ত? রফির ওই গানটা, ওই যে সুহানি রাত ঢাল ঝুঁকি। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। অপরূপ ওই রাত্রির তো নিঃশব্দ প্রস্থান হলো, কখন আসছো তুমি? जहाँ की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे। পৃথিবী জুড়ে ঋতু ও তার রূপ বদলে চলেছে, জানি না কখন আসবে। অসাধারণ। তোমার বিশ্ববিদ্যালয় জীবনের গল্প শুনতে চাই বাবা। এই গল্প শুরু হলে তো রাত পার হয়ে যাবে। হোক না, আমি শুনতে চাই। শুনতে হবে। খুলনা বিএল কলেজের পাঠ শুকিয়ে তো করাচির উদ্দেশ্যে পাড়ি জমাল। সেও এক অভিজ্ঞতা। তোর দাদা বাড়ি মানে আমার পৈতৃক নিবাস তো বছরের অর্ধেকটা সময় কোন রকমের জলের উপরে ভেসে থাকত। সে প্রত্যন্ত গ্রাম থেকে খুলনা শহরে পড়তে যাওয়াটাই ছিল অকল্পনীয়। আর আমি গেলাম করাচি শহরে, বোঝ অবস্থা। করাচি কেন? ঢাকা নয় কেন? খুব নির্দিষ্ট কোনো কারণ নেই। আমি আসলে সব কিছুটা থেকে দূরে সরে গিয়ে জীবনকে নিজের মতো করে দেখতে চেয়েছি। জীবনকে উপলব্ধি করতে হলে কখনো কখনো একা হয়ে যেতে হয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? বল। তোমার
পুরোনো দিনের সব স্টাইলিশ ছবি দেখে মনে হয়েছে তরুণ বয়সে তুমি ভীষণ হ্যান্ডসাম আর রোমান্টিক ছিলে। মেয়েরা প্রেমে পড়েনি? বললেও জানতে পারিনি 60-এর দশকে ওদের সময়ের মতো ছেলেমেয়েরা এভাবে ঠাস ঠাস করে প্রেম করতো। আমাদের প্রেম তো ছিল ওই রূপালী পর্দায়, সেই কবে দেখা মীনা কুমারী কিংবা মধুমালা আর বাংলা চলচ্চিত্রের সুচিত্রা সেন। নিজেকে উত্তম কুমার ভেবেও রোমাঞ্চিত হতাম ভেতরে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু জিগানে। দল বেঁধে বন্ধুরা মুভি দেখতে যেতাম সিনেমা। না যে সিনেমাতেই বেশি যাওয়া, সমুদ্র আমাকে ভীষণ টানতো। উইকেন্ড আসলেই চলে যেতাম ক্লিফটন বিচে, কখনো বা টেস্ট ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়া। কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসের বাবা ছিলেন আমার বন্ধু, অসম বয়সী। করাচি শহরের অদূরে লিয়ারি নদীতে বড়শি নিয়ে একসঙ্গে মাছ ধরতে যেতাম। বেশ আয়োজন। আমার অলস ছুটির দিনগুলো কেটেছে বিভূতিভূষণ, তারাশঙ্কর আর রবীন্দ্র রচনাবলীতে। তাপস আর আমিও ভীষণ অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতাম। একবার কলাতলি সমুদ্র সৈকতে সারা রাত জেগে চন্দ্রাস্ত দেখেছিলাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। কোনো এক শবে বরাতের রাতে মসজিদে যাবার নাম করে অম্বিকাপুর কবরস্থান আর শ্মশান ঘাট ঘুরে এসেছিলাম। চানমারি ঈদগার পাশের জঙ্গল থেকে কয়েক ডজন ডাবও চুরি করেছিলাম। স্কুলে থাকতে একবার প্রেমে পড়েছিলাম বাবা। বলিস কি? হ্যাঁ বাবা, গভীর প্রেম। আমাদের বায়োলজি পড়াতেন সেই ম্যাডাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আমাদের স্কুলে জয়েন করেছিলেন। আমি একা না অবশ্য, ফারুক, নাইম, রাসেল, আমরা 4 জন একসঙ্গে দিবস রজনী রীতিমতো একাকার করে ফেলেছিলাম। সামষ্টিক প্রেম আর কি, তবে ওয়ান সাইডেড। ইন্টারেস্টিং। তা তো বটেই। কয়েক মাস যেতে না যেতেই ম্যাডামের বিশেষ হয়ে গেল, তিনি চলে গেলেন। ফারুকের উদ্যোগে তখন গঠিত হলো ওসলা, জানো তার মানে ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশন, আর আমি হলাম সেটার কো কনভেনার। ভাবা যায়? পাগলামির চূড়ান্ত। তা তো বটেই। কত ধরনের যে পাগলামি। পদ্মার খুব কাছে সিএনবি ঘাটের সুইস গেটে আমরা দল বেঁধে যেতাম সাঁতার কাটতে স্কুল পানি। বিরুদ্ধ স্রোতে সাঁতার কেটে কি যে মজা পেতাম আমরা সবাই। ভালো বলেছিস তো, বিরুদ্ধ স্রোত। হ্যাঁ, তুমি নিজেও তো বিরুদ্ধ স্রোতে সাঁতার কেটেছ বহুবার। আমার একটা কথা চিন্তা করলে ভীষণ অবাক লাগে যে ওইরকম একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে পশ্চিম পাকিস্তানে বসে তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ফান্ড রেজ করেছিলে। কি ভয়ঙ্কর সাহস তোমার! হ্যাঁ, করাচি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে যোগ দিই পাকিস্তান থেকে। শুরু হয় মুক্তিযুদ্ধ। আমি সহ বিপুল সংখ্যক বাংলাদেশি আটকা পড়ে করাচি। এক ধরনের নজরদারিতে ছিলাম। বঙ্গবন্ধুর নাম তো উচ্চারণই করা যেত না ওই সময়।
যদিও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে ভেতরে ভিতরে আমাদের সে কি উচ্ছ্বাস। করাচিতে অবশ্য তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। আস্তে আস্তে তীব্র অসন্তোষ দানা বেঁধে ওঠে। ওরা বুঝতে পারছিল পাকিস্তান ভেঙে যাচ্ছে। ৭ই মার্চের এই ভাষণে স্পষ্টতই স্বাধীনতা সংগ্রামের আহ্বান ছিল। জীবনের ঝুঁকি নিয়ে বলতে পারিস তহবিল সংগ্রহ করেছি মুক্তিযুদ্ধের সমর্থনে। কিন্তু এই কথাগুলো তুমি নিজে থেকে কোনোদিন বললে না, আমাকে শুনতে হলো শরফুদ্দিন চাচার কাছ থেকে। এটা কেমন কথা বাবা? দেশের জন্য খুব সামান্যই করতে পেরেছি, সেটা এত প্রচার করার কি আছে? ভোর হয়ে গেল দেখছি, এবার একটু ঘুমিয়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. নদী, নদী, জি এক কাজ কর, ওই আমার ঘর থেকে আমাদের ফ্যামিলি অ্যালবামগুলো একটু নিয়ে আয়। আনছি। গুড মর্নিং। নাও অ্যালবাম আর নাস্তাটা করে নিও। হ্যাঁ, ফাঁকে ফাঁকে আহা নিশাদা দরদ সবুজ উড়ছে ঘুরে ঝাঁকে ঝাঁকে ঘুর 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 ঘুরছে ঘুরে ফাঁকে অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সে লাজুক রুদ্রে, জাম আর জামরুলের পাতায় যা কিনা অল্প একটু হাসির মতো লেগে থাকে।
your journey, Abir? Not bad, but I was a bit exhausted. Tried to sleep in the flight, but couldn't close my eyes for a single moment for some reason. And something went wrong when I landed here in Dhaka. We'll tell you later, okay? Oh no. That's awful. Did the airline manage to follow the social distancing measures? Social distancing. Does it really exist in the real world? People are so careless. They are yet to anticipate the magnitude of health risk. It would be a disaster, I can tell you. How is Avanti? She's fine. Just missing you a lot. Baba, when are you coming back? Hey! Very soon, Lucky Bacha. Don't be a dushtu bacha, okay? Always listen to your mom, alright? Okay. Ma, look what you did to my drawing. Be nice to your mom, please. Have you started your Bangla lesson with BSK? Yes, I've got session today. Getting ready for that. Very good. Good luck. Bye, Baba. Bye. How is Mr. Johnson, the Prime Minister? I was actually surfing the in-flight channels and came to know that he is in ICU. How is he doing right now? Well, I heard he's yet to recover. Don't know much about it, I'm afraid. See, what an irony. This man, along with his fellow party members, wanted to destroy NHS. Now, he doesn't have any option but to rely on NHS to save his life. God bless him. Are you there? Just 1 second. ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া বাইরে পুলিশ এসেছে পুলিশ? তুমি কোয়ারেন্টাইন করছো কিনা সেটা ইনভেস্টিগেট করবে আচ্ছা তুই যা, আমি আসছি। Okay? Is everything alright? Yeah, everything is alright. I'll call you later, okay? Bye. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আমি ভালো। আপনি ভালো? ভালো আর থাকতে দিলেন কই? এই কোয়ারেন্টাইনের মধ্যে দেশে আসলেন কি চিন্তা কইরা? আপনাদের প্রবাসীদের কারণে আমরা কি যে একটা বিপদে পড়ছি, বুঝতে পারছেন কিছু? আপনার কেন মনে হচ্ছে এই ঝুঁকি নিয়ে আমি এই করোনার মধ্যে দেশে এসেছি কোনো প্রয়োজন ছাড়া? আপনার কি মনে হয় আমি এখানে হলিডে করতে এসেছি? আপনি কি করেন? আমি কি করি সেটা কেন প্রাসঙ্গিক এখানে? আপনারা শিক্ষিত মানুষ, সবই বুঝেন আবার কিছুই বুঝেন না। শোনেন, আমরা কিন্তু মনিটর করতেছি, কোয়ারেন্টাইন ভাঙলে সজাগ হতে হবে। আপনি কিন্তু কোনো কারণ ছাড়া আমাকে প্রভোগ করছেন। এখানে আইন ভাঙার প্রশ্ন আসছে কেন? আপনারা শিক্ষিত মানুষ, মিডল ইস্ট থেকে অশিক্ষিত শ্রমিকরা ভুল করে চলে আসলে তাও একটা কথা ছিল। আপনি আসেন লন্ডন থেকে। কেন ভাই গায়ে পড়ে ঝগড়া করছেন? আর এখানে শিক্ষিত ভাইয়া, অশিক্ষিত তুলনাটা কেন আসছে? তুমি ভিতরে যাও। আশ্চর্য ব্যাপার। তুমি ভিতরে This is যাও। disgusting. আমি দেখছি, তুমি ভিতরে যাও। Absolutely frustrating. কিনা এটাই তো দেখতে এসেছিলে। আপনাদের তরফ থেকে আর কিছু জানার আছে? না না, আর কিছু জানার নাই, তবে জানানোর আছে। উনারে বলবেন একজন শিক্ষিত মানুষ হয়ে। Please! যথেষ্ট হয়েছে, এবার আপনি আসতে পারেন। যাচ্ছি, আর আমরা কিন্তু মনিটর করতেছি, মাইন্ড ইট। প্লিজ গো। আনবিলিভেবল। So frustrating. হ্যালো, হ্যালো। হ্যাঁ, বাড়িতে নাকি পুলিশ এসেছিল? এত করে নিষেধ করলাম, হ্যাঁ, বিদেশ থেকে করোনা নিয়ে আমার বাড়িতে ঢুকতে পারবেন আপনার বলা, হ্যাঁ, শুনলেন না? আপনাকে কে বললো ও করোনা নিয়ে এসেছে? তাছাড়া সে তো আইন মেনে সেলফ আইসোলেশনেই আছে। আরে রাখেন আপনার সলিউশন, হ্যাঁ, আমি তো অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অন্যদের কাছে আমি কি জবাব দিব? হ্যাঁ, অ্যাপার্টমেন্টের অন্য ফ্ল্যাটে কারো যদি করোনা হয় তার দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ও তো বের হচ্ছে না, সংক্রমণ হবে কি করে? আরে আপনি খবর দেখেন না? হ্যাঁ, ফেসবুক নাই আপনার? এই জীবাণু দরজার নিচ দিয়ে ছড়ায়। মানে শোনেন কি? আমাজান, আমার
অত কথার দরকার নাই, হ্যাঁ? আপনার বলার কোয়ারেন্টিন শেষ হইলে তার 2 সপ্তাহের মধ্যে বাসা ছাড়বেন। মোট 1 মাসের নোটিশ দিলাম, হ্যাঁ? বুঝতে পারলাম? এইটাই আমার ফাইনাল কথা। হ্যালো হ্যালো হ্যালো, দেখছো এরকম অভদ্রের মতো ফোনটা রাইখা দিল। মা, বাসা ছেড়ে দিতে হলে ছেড়ে দেব। তুমি এত আপসেট হচ্ছে কেন মা? আমি আছি না। ওর বাবা মারা গেছে 40 দিনও হয় নাই। একজন লোক যার নিজেরও সন্তান আছে কিভাবে এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে? মা, তুমি ভেঙে পড়ো না মা। এত বড় একটা শহর, একটা বাসা খুঁজে পাবো না? তুমি আর বাবা সারাটা জীবন আমাদেরকে সাহস জুগিয়েছ। এখন বাবা নেই, তুমি ভেঙে পড়লে চলবে মা? প্লিজ, তুমি একটু বিশ্রাম করো। কি রে, এ যে দেখছি পুরনো চিঠির পাহাড় সামনে নিয়ে বসে আছিস। বাবা, ইউনিভার্সিটিতে থাকতে তুমি নিয়মিত আমাকে চিঠি লিখতে। সেসব চিঠি আমি যত্ন করে রেখে দিয়েছিলাম বাবা। ও সব চিঠির বেশিরভাগই তো খুব সাধারণ, কিছু আছে আদ্যপান্ত আবালতায় বলবে। নট রিয়েলি, তুমি তো বেশ সহজ করেই লিখতে। যদি ওই চিঠিগুলোর ভেতরে আমি জীবনের গূঢ় অর্থ খুঁজে পেতাম। ওই চিঠিগুলো এ কারণে আমার কাছে অমূল্য যে তোমার হাতের স্পর্শ রয়েছে চিঠিগুলোর পাতায় পাতায়। বইগুলোর বেলাতেও তাই। তারাশঙ্করের কবি আর যাযাবরের দৃষ্টিপাত ছিল তোমার অসম্ভব পছন্দের দুটো বই। ওসব বইয়ের শব্দপুঞ্জিতে আমি তোমাকেই খুঁজে ফিরি। আজকাল তোমার কথা মনে হলেই আমি শৈশবে ফিরে যাই। মনে পড়ে ছেলেবেলায় তুমি আমাকে হাত ধরে নিয়ে যেতে মসজিদে। শামসুর রহমানের দুঃসময় মুখোমুখি কবিতার মতো আমারও ইমামের সূরা অবদ্ধ ঠেকত বলে ঝাড় লণ্ঠনের শোভা আর পুকুরে ছলকে ওঠা মাছের খেলা দেখে কাটত সময়। তোর এই বৈশিষ্ট্য আমার ধারণা জীর্ণ। আমিও জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। তোর মনে আছে বর্ষায় মাঝে মাঝে তুই আর আমি নৌকায় করে গ্রামের বাড়ি যেতাম। তুই তখন বেশ ছোট। মনে আছে, তুমি আর আমি একবার ভরা বর্ষায় গ্রামের বাড়ি রওনা হলাম। সময়টা 80-র দশকের শেষ ভাগ। নদীপথে বেশ দীর্ঘ এক যাত্রা। আমাদের বাহন ছোট্ট একখানা পালতোলা নৌকা। সেই নৌকা দৃশ্যত সমুদ্র সমকুলহীন এক বিলের ভেতর দিয়ে এগোতে থাকে। তুমি নৌকার গোলয়ে উদাস হয়ে বসে আছো। আমার চোখে চোখ পড়তেই তুমি ইশারায় কাছে ঢাকলে, দেখাতে লাগলে পানিতে আকাশের ছায়া। খুব মনে আছে। আমি আমি নৌকার ছাউনি থেকে বেরিয়ে তোমার কোলে গিয়ে বসি, চোখে রাজ্যের বিস্ময়। কিশোর মনের জড়তা ভেঙে আমি জলে ভেসে ভেসে আকাশ দেখি। স্বচ্ছ জলের উপর আকাশ মেঘের ক্যানভাস দেখি, আর দেখি তোমার মুখখানা। নৌকা এগোতে থাকে, এক পর্যায়ে টলমল করতে থাকা জলরাশি আর সেই জলে
এসে থাকা পদ্ম পাতায় হাত রাখিয়া কি এক খেয়ালে অকস্মাৎ বলে উঠি, কবিতা শুনবি? আমি মাথা নাড়ি, শুনতে চাই। আমি তখন জীবনানন্দ থেকে পড়তে থাকি আমার প্রিয় পঙ্ক্তিমালা। এই জীবনে সত্যতম পেয়েছি একদিন পদ্ম পাতায় তোমার। আমি জানতে চাই এই কথার মানে কি? আমি তোকে বলি, আরে বোকা, বুঝলি না? পদ্ম পাতায় জমে থাকা জলের স্থায়িত্ব নিয়ে লোকে ঠাট্টা তামাশা করে, অথচ ক্ষণিকের ওই মিলনকেই কবি দেখছেন এই নশ্বর জীবনের সব থেকে প্রেমময়, অর্থপূর্ণ আর মহত্তম প্রাপ্তি হিসেবে। বাবা, তোকে কখনো বলা হয়নি তোমার বুকে মাথা রেখে সেই যে বাড়ি ফেরা, সেটাই আমার জীবনে সব থেকে প্রেমময়, অর্থপূর্ণ আর মহত্তম অভিজ্ঞতা। তোমাকে একটু ছুঁয়ে দেখি বাবা। আচ্ছা, অনুমতি নেওয়া কি?